আচ্ছা, গণতন্ত্রকে বুঝতে গেলে আমরা কি কেবল জাতীয় স্তরের বড় বড় রাজনৈতিক ঢেউ নিয়েই ভাবব, নাকি তার চেয়েও গভীরে গিয়ে একটা বিধানসভা কেন্দ্রকে ধরে তার ব্যবস্থার দিকে তাকাব? চলুন আজ ব্যক্তিত্বের ঊর্ধ্বে উঠে সিস্টেমকে বিশ্লেষণ করা যাক, আর চণ্ডীতলার রাজনৈতিক অর্থনীতির একটা ব্যবচ্ছেদ করা যাক। একটা কথা আছে, কোনো দেশকে বুঝতে হলে আগে তার গ্রামকে বুঝতে হয়। সেখানকার মাটি, জল আর সেখানকার মানুষদের কাছে করা প্রতিশ্রুতিগুলোকে খুব কাছ থেকে দেখতে হয়। আমাদের আজকের এই বিশ্লেষণটা ঠিক সেই মানুষদের দৈনন্দিন জীবনের বাস্তবতাকে কেন্দ্র করেই। আমাদের এই যাত্রা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটা গ্রামীণ বিধানসভা কেন্দ্র চণ্ডীতলা থেকে। দক্ষিণবঙ্গের এই সমতল ভূমিটা পুরোপুরি কৃষিভিত্তিক, আর এখানকার জীবনযাত্রা নদীকে ঘিরেই আবর্তিত হয়। এখানকার সমাজটা মূলত কৃষিকাজের ওপর নির্ভরশীল। জনসংখ্যার বিন্যাসটা যদি দেখি, প্রায় ৮৩% হিন্দু আর ১৬% মুসলিম। এখানকার প্রভাবশালী সম্প্রদায় হল মাহিষ্য, যারা ওবিসি কৃষক। এছাড়াও মতুয়া, সাঁওতাল, বাগদি সম্প্রদায়ের অনেক মানুষ এখানে থাকেন, যাদের জীবন আর জীবিকা দুটোই এই মাটির সাথে একেবারে জড়িয়ে আছে। এখানকার মানুষের রোজকার জীবনে না একটা কনস্ট্যান্ট টানাপোড়েন চলে। একদিকে টিকে থাকার সংগ্রাম, আর অন্যদিকে একটু স্থিতিশীল জীবনের খোঁজ। ভাঙাচোরা রাস্তা, প্রতিবছর বন্যা, আর তার ওপর আজের অভাব, এই সমস্যাগুলোই তাদের জীবনকে কঠিন করে তুলেছে। এই সংখ্যাটা দেখুন, এটা কিন্তু এখানকার অর্থনৈতিক সংকটের একটা মারাত্মক ছবি তুলে ধরে। ভাবুন একবার, ১০০টা পরিবারের মধ্যে মাত্র ৫টা পরিবারে একজন পাকা মাইনের চাকুরে আছেন। এর থেকেই বোঝা যায় একটা নিশ্চিত রোজগারের সুযোগ এখানে কতটা কম। এবার চলুন এই আলোচনার মূল রাজনৈতিক রহস্যের দিকে এগোনো যাক। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে ভোটারদের সমর্থনে যে একটা বিরাট ওলটপালট ঘটেছিল, তাকে একটা ছোটখাটো রাজনৈতিক ভূমিকম্প বলাই যায়। চলুন দেখি এই বিপুল সংখ্যক ভোট ঠিক কোথা থেকে কোথায় গেল। ২০২১-এর ভোটের ফলাফলটা যদি দেখেন, শাসক দল তৃণমূল কংগ্রেস প্রায় ৪৯.৮% ভোট পেয়ে নিজেদের জায়গাটা ধরে রেখেছে। তাদের ভোট কিন্তু খুব একটা নড়চড় হয়নি। আসল গল্পটা লুকিয়ে আছে বিরোধী শিবিরের ভোটের অঙ্কে। আর এখানেই লুকিয়ে আছে আসল চমকটা। দেখুন, ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে বামেদের ভোট কমেছে প্রায় ২৩%। আর কি আশ্চর্য, ঠিক ততটাই মানে প্রায় ২৩% ভোটই বেড়েছে বিজেপির। এটা যেন বিরোধী ভোটের একটা নিখুঁত স্থানান্তর, সোজা এক শিবির থেকে আরেক শিবিরে। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। গত এক দশকে যে একটা স্থিতিশীল দ্বিদলীয় লড়াই ছিল, সেটা মাত্র একটা ভোটের মধ্যে পুরোপুরি ওলটপালট হয়ে গেল। বামেদের কয়েক দশকের শক্ত ঘাঁটি ভেঙে বিরোধী পরিসরটা দখল করে নিল একটা নতুন শক্তি। প্রশ্নটা হলো, এই বিশাল পরিবর্তনের সুযোগটা তৈরি হলো কি করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের শাসক দলের দুর্গটার দিকে তাকাতে হবে। দেখতে হবে তাদের সাফল্যের কারণগুলো কি, আর সেই দুর্গের দেয়ালেই বা কোথায় ফাটল ধরেছিল, যা একজন নতুন চ্যালেঞ্জারের জন্য এতটা জায়গা তৈরি করে দিল। যিনি ৩বারের বিধায়ক স্বাতী খন্দকার, তার তো কিছু শক্ত জমি থাকবেই। যেমন তার স্থানীয় নেটওয়ার্ক বেশ শক্তিশালী, সরকারি প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তার হাতে। আর সবচেয়ে বড় কথা, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস নেই। সাধারণ জীবনযাপনও মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে। কিন্তু সিস্টেমের ভেতরেও কিছু গভীর সমস্যা ছিল। তোলাবাজি বা কাটমানির অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যুব সমাজের মধ্যে তীব্র ক্ষোভ, রাস্তাঘাট বা বন্যার বাঁধের মতো জরুরি পরিকাঠামোর অভাব, আর ৩বার ক্ষমতায় থাকার পর একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তো ছিলই। এসবই শাসক দলের জন্য দুর্বলতা তৈরি করেছিল। এবার আসা যাক চ্যালেঞ্জারের কথায়। তাদের প্রচারটা কিন্তু হঠাৎ করে গজিয়ে ওঠা কিছু ছিল না। এটা ছিল একটা সুচিন্তিত কৌশল, যেটা শাসক দলের ওই দুর্বলতাগুলোকেই কাজে লাগিয়ে বিরোধী পরিসরটা দখল করার জন্য তৈরি করা হয়েছিল। তাদের কৌশলটাকে একটা দারুণ নামে বলা যেতে পারে, চতুর্মুখ মতবাদ। একদিকে শিবের মতো আগ্রাসীভাবে দুর্নীতিকে আক্রমণ করা, অন্যদিকে বিষ্ণুর মতো কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে স্থিতিশীলতার কথা বলা, আবার ব্রহ্মার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানো, আর সব শেষে দুর্গার মতো নারী সুরক্ষা আর শরণার্থীদের অধিকারের প্রতিশ্রুতি দেওয়া। আসলে এই মডেলটা কিন্তু একেবারে নতুন নয়। এর আগে ত্রিপুরার আর আসামের গ্রামীণ এলাকাতেও এই একই কৌশল পরীক্ষা করা হয়েছে। স্থানীয় সমস্যা আর ডবল ইঞ্জিন সরকারের গল্প, এই দুটোকে মিলিয়েই এই রণনীতিটা তৈরি, যা আগেও সফল হয়েছে। শুধু রাজনৈতিক কৌশল তো নয়, জেতার জন্য একটা নক্কর পরিকল্পনাও লাগে। চলুন দেখি ভোটারদের কাছে ঠিক কি পরিমাপযোগ্য প্রতিশ্রুতি তারা দিয়েছিল।
তাদের উন্নয়ন পরিকল্পনার একেবারে কেন্দ্রে ছিল এই 3টে বড় পরিকাঠামো প্রকল্প: স্টেট হাইওয়ে পুনরুন্নতি, বন্যা আর সেচ প্রকল্প, আর একটা কৃষি শিল্প পার্ক তৈরি করা। দেখুন, কোনো প্রকল্পে শুধু টাকা ঢাললেই হয় না। আসল কথা হলো সেই টাকা খরচের বদলে মানুষের জীবনে কি সুবিধা ফিরে এলো তার একটা হিসেব থাকা দরকার। একে সহজ ভাষায় বলে গভর্নেন্স রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI। এবার দেখি এই প্রকল্পগুলো থেকে কি রিটার্নের কথা বলা হয়েছিল। প্রতিশ্রুতিগুলো ছিল খুব স্পষ্ট, যেমন রাস্তা ভালো হলে যাতায়াতের সময় কমবে 30%, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বাঁচাবে 5,000 হেক্টর চাষের জমি, আর কৃষি পার্কটা তৈরি হলে প্রায় 500 জনের সরাসরি কাজ হবে। এই সংখ্যাগুলোই কিন্তু পরিকল্পনাটাকে অনেক বেশি বাস্তবসম্মত করে তোলে। এর সাথে আরও একটা জিনিস জোড়া হয়েছিল, কেন্দ্রীয় সরকারের আবাসন, পানীয় জল আর স্বাস্থ্য বীমার মতো যে প্রকল্পগুলো আছে সেগুলোকে আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। এটা মানুষের একেবারে মৌলিক চাহিদাগুলো পূরণের একটা স্পষ্ট বার্তা ছিল। তাহলে সব মিলিয়ে চণ্ডীতলার মানুষের সামনে রাস্তা ছিল দুটো। একদিকে একটা পরিচিত ব্যবস্থা, যার ভালোমন্দ দুটো দিকই তাদের জানা, আর অন্যদিকে একটা সম্পূর্ণ নতুন অপরিচিত দিশা। সুতরাং মূল প্রশ্নটা ছিল এটাই: একদিকে শাসক দল, যার সঙ্গে স্থিতিশীলতা আর চেনা মুখ জড়িয়ে আছে, কিন্তু সঙ্গে আছে প্রতিষ্ঠান বিরোধিতা আর দুর্নীতির অভিযোগের বোঝা, আর অন্যদিকে প্রতিযোগী, যার কাছে আছে একটা গোছানো পরিকল্পনা আর নতুন করে শুরু করার আশা, কিন্তু এই এলাকায় তারা তুলনামূলকভাবে নতুন শক্তি। শেষ পর্যন্ত চণ্ডীতলার মানুষ তাদের সমস্যা মেটাতে, তাদের ভবিষ্যৎ গড়তে কার উপর ভরসা রাখবেন, এই সিদ্ধান্তটা তো সম্পূর্ণভাবে তাদেরই। আর গণতন্ত্রের আসল সৌন্দর্য তো এখানেই, তাই না?